রেকর্ডিং অপশনটা অন করে নিলাম। আমি যদি পেছনের ক্লাসে ফিরে যাই, লাস্ট ক্লাসে আমরা টু ড্যাফোডিলসটা খুব ভালো করে পড়েছিলাম। আহ, উইলিয়াম হেরিকের লেখা, সরি রবার্ট হেরিকের লেখা টু ড্যাফোডিল কবিতাটা আমরা বেশ ভালো করেই পড়েছিলাম। সেটার দেওয়া কোয়েশ্চেন অ্যান্সারের শীট পিডিএফটাও এখানে আমি গ্রুপে দিয়েছি। তো এখন আমাদের যে লেট অটম অ্যাসেসমেন্ট, ওইটার জন্য কি বাকি আছে সেদিকে ফোকাস করব। সম্ভবত এটার জন্য আমাদের রিটেন পার্টটা বাকি আছে, মোস্ট প্রবাবলি। রিটেন পার্টের পিডিএফটা আজকে আমি যদি দিয়ে দেই তাহলে হয়ে গেল। এখান থেকে আনসিন প্যাসেজ তো আমরা প্রতিদিন মডেল কোশ্চেনের সাথে একটা করে করতেছি, তো ওইটা আর সমস্যা হবে না আশা করা যায়। কবিতা আজকেও একটা পড়তেছি আমরা, তো কবিতার টু ড্যাফোডিলসটা ভালো করে পড়েছি, ওখান থেকে পারবো আশা করা যায়। এক্সপ্লেনেটরি টেক্সট লেখার সলিউশন দিলেই আমাদের কিন্তু লেট অটাম অ্যাসেসমেন্টের পুরো সিলেবাসটা কাভার্ড হয়ে যায়। এক্সপ্লেনেটরি টেক্সটের পিডিএফটা আজকে আমি দিয়ে দিব, তাহলে তোমরা সেখান থেকে পড়া শুরু করবে। আজকে লাস্ট ক্লাসের আগের ক্লাসে যেখানে থেমেছিলাম ওইখান থেকে শুরু করছি। লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন নং 3 এর কোয়েশ্চেন নং 3 ফুল শেষ করেছিলাম, তার মানে কোয়েশ্চেন নং 4 এ আমাদের এখন শুরু করতে হবে, তো সেখানে যাচ্ছি। এটা হলো কোয়েশ্চেন নং 4। এটা রবার্ট ফ্রস্টের একটা কবিতা, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। কবিতাটা এত বিখ্যাত যে চিন্তা করা যায় না যে এত বিখ্যাত কবিতা রবার্ট ফ্রস্ট এত ইজিলি লিখছে। কবিতাটা পড়ে অনেক সহজ মনে হবে আমাদের। তো আমরা সবসময় কবিতা পড়ার ক্ষেত্রে তিনটা পার্সপেক্টিভ কে খেয়াল রাখি। পার্সপেক্টিভ ওয়ান আমাদের নর্মালি আমরা একবার পড়ার চেষ্টা করি। পার্সপেক্টিভ টু লিটারেচারের পার্সপেক্টিভ থেকে পড়ি। আর পার্সপেক্টিভ থ্রি হলো আমরা এই কবিতার মেইন থিম গুলো একটু আলোচনা করি। বিশেষ করে আমার পছন্দের একটা নোট আছে স্পার্ক নোট, সেখান থেকে আলোচনা করি। তো এই প্রথম যেটা আছে পার্সপেক্টিভ ওয়ান, সেখান থেকে শুরু করছি। পার্সপেক্টিভ ওয়ানে আমরা এই কবিতাটা জেনারেলি একবার একটু পড়বো। স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, রিটেন বাই রবার্ট ফ্রস্ট। তো শুরু হয়েছে, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, হি উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। এই আমাদের প্রথম স্ট্যান্জা হয়ে গেল। এক স্ট্যান্জায় আমরা মাত্র 4টা ভার্স পেলাম। তো মিনিং গুলো যদি একটু বোঝার চেষ্টা করি, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো। উডস আমরা WOOD যখন ব্যবহার করি তখন এটার মিনিং হয় কাঠ, কিন্তু উম, যখন এটার সাথে এস অ্যাড করি তখন এটার মিনিং হয় ফরেস্ট। তাহলে সে আমাদের কবিতার একজন স্পিকার, যিনি কবিতা লিখেছেন বা কোনো একজন ব্যক্তি, উনি একটা ফরেস্টের কাছে এসেছেন। হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, এবং এসে বলতেছেন যে আমি মনে করি যে আমি ফরেস্টটা কার সেটা আমি জানি। শিওর না কিন্তু থিঙ্ক। হিজ হাউস ইজ ইন দা ভিলেজ দো, এটা যার ফরেস্ট তার বাড়ি যদিও গ্রামে, তার মানে এই ফরেস্টটা গ্রামে নয়। তাহলে কি ফরেস্টটা শহরে? না, ফরেস্টটা হয়তো গ্রাম আর শহরের মাঝামাঝি কোনো একটা জায়গায়, অথবা শহর থেকেও দূরে গ্রাম থেকেও দূরে কোনো একটা জায়গায়। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, তো সেই ফরেস্টের যে ওনার সে আমাকে দেখবে না যে আমি এখানে থেমেছি। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, কি সে এটাও দেখবে না যে স্নো ফলিং হয়ে তার উডসটা, তার ফরেস্টটা ভরে যাচ্ছে। তার মানে আমরা সিজনটা চিন্তা করতে পারি যে এই সিজনটা স্নো ফলিং হচ্ছে উইন্টার সিজন। উইন্টার সিজনে স্নো ফলিং হবে, স্নোফলের টাইমটা দিনের বেলা তো স্নো ফলিং খুব একটা হয় না, তার মানে এটা নিশ্চয়ই রাত হবে বা সন্ধ্যার পর পর হবে। আহ এখানে আমাদের স্পিকার এসে থেমেছে, থেমে এই কথাগুলো সে চিন্তা করছে। মাই লিটিল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, কুয়ার মানে হলো স্ট্রেঞ্জ, অদ্ভুত। লিটিল হর্স, হর্স আবার লিটিল হয় কেন? ফরেস্টটা যদি অনেক বড় হয় তাহলে হর্সটাকে লিটিল মনে হতেই পারে, এইটা স্পিকারের চিন্তা। এখানে মাস্ট ওয়ার্ডটা চিন্তা করছে যে আমার হর্সটা হয়তো ভাববেই যে ইট ইজ কুয়ার টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার। তো আমি এই ফরেস্টের কাছে এসে থেমেছি, ফরেস্টের আশেপাশে কোনো ফার্ম হাউস নেই, কোনো বাড়িঘর নেই। তো এরকম একটা জায়গায় বাড়িঘরহীন শূন্য বনভূমিতে
থেমে যাওয়াটা, আমার হর্সটা হয়তো ভাবতেছে যে এটা আমার জন্য একটা অদ্ভুত ব্যাপার, যে আমি কেন এরকম অদ্ভুত আচরণ করছি। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, আমি কোথায় থেমেছি? সেটা হলো উডস এবং ফ্রোজেন লেকের মাঝখানে। তার মানে এক পাশে উডস ফরেস্ট আর এক পাশে ফ্রোজেন একটা লেক আছে, যেহেতু উইন্টার সিজন। তো সেই সময়টা কেমন? দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, ইয়ারের সবচেয়ে ডার্কেস্ট ইভিনিং, সন্ধ্যা কিন্তু সবচেয়ে ডার্কেস্ট। ডার্কেস্ট, ডার্ক শব্দটা এখানে আমাদেরকে একটু অন্যদিকে ইন্ডিকেট করে দেয়। মানুষের মৃত্যুর পরে পৃথিবীটা ডার্ক হয়ে যায়। তো এখন কি আমাদের স্পিকারের মৃত্যু হবে কিনা, এই দিকে একটু ইঙ্গিত এখানে রয়েছে। ফ্রোজেন লেক, যখনই কোনো কিছু ফ্রোজেন থাকে, আমরা জানি যে মৃত্যুর পরে মানব দেহ ফ্রোজেন থাকে, মুভ করতে পারে না, এটাও মৃত্যুর দিকে আরেকটা ইন্ডিকেশন। আবার যদি চিন্তা করি যে ফরেস্টটা কোথায়, আমি থেমেছি কোথায়, একদিকে লেক আরেকদিকে ফরেস্ট, বাড়ি ঘর নাই, এটা সাধারণত শ্মশান ঘাট বা কবরস্থানের লোকেশন হয়, সেমেটারির প্লেস গুলো এরকম হয়, সাধারণত গ্রেভিয়ার্ড গুলো এরকম লোকেশনে হয়। তাহলে স্পিকার কি মৃত্যুর কথা চিন্তা করছে কিনা, এরকম একটা ইন্ডিকেশন আমরা এখান থেকে পাচ্ছি। হি গিভস হিজ হার্নেস বেলস আর শেক। হি মানে হলো এই ঘোড়াটা, ঘোড়ার গলায় বেল থাকে আমরা জানি, সেই বেলে সে একটা শেক দিল, টুম করে বেলটা বেজে উঠলো। তার মানে ঘোড়াটা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে এখানে থামাটা ঠিক হয় নাই। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, ঘোড়াটা আমাকে বোঝাই দিচ্ছে, জিজ্ঞেস করতে চাচ্ছে যে ভুলে থেমেছি কিনা এখানে আমি। দি অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লে। এই ঘোড়াটা যে তার শব্দটা করলো, এই শব্দ ছাড়া এখানে আর মাত্র দুইটা শব্দ আছে। একটি শব্দ হলো সুইপ অফ ইজি উইন্ড, বাতাসটা বয়ে চলেছে। বাতাসটা খুব শার্প না, স্ট্রং না, বিটার না, হালকা মৃদু বাতাস। এই মৃদু বাতাসের শব্দটা কানে আসতেছে। আরেকটা হলো ডাউনি ফ্লেক। ফ্লেক মানে হলো স্নো ফলিং এর প্রতিটা টুকরা, ছোট ছোট স্নো এর টুকরা, যেগুলো আকাশ থেকে ভাসতে ভাসতে নিচের দিকে পড়ে। তো এই ফ্লেক গুলো, ডাউনি মানে নিচের দিকে যাচ্ছে, তো এই স্নো ফলিং এর শব্দ। তাহলে দুই তিনটা শব্দ, ঘোড়া শব্দ করলো, বাতাসের ইজি উইন্ডের শব্দ আছে, আর হলো কুয়াশা পড়ার কি স্নো ফলিং এর শব্দ আছে। এই তিনটা শব্দ ছাড়া এখানে আর কোনো শব্দ নেই, নিঃশব্দ। দ্য উডস আর লাভলি, এইবার কবিতার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, ফরেস্ট আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। ডিপ ফরেস্ট কিভাবে লাভলি হয়, ডার্ক ফরেস্ট কিভাবে লাভলি হয়, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। তো যে কবি এটাকে লাভলি বলতেছে, তারপরে আবার বলতেছে ডার্ক। ডার্ক জিনিস তো কখনো সাধারণত লাভলি হয় না। তাহলে কবি কি চিন্তা করছে? বাট আই হ্যাভ প্রমিজেস টু কিপ, এবার কথা উল্টায় ফেলছে। বাট, যে উডস এই ফরেস্টটা ডার্ক, ফরেস্টটা ডিপ এবং লাভলি, কিন্তু আই হ্যাভ প্রমিজেস টু, আমার অনেক প্রমিজ আছে যেগুলো রক্ষা করতে হবে। তো হতে পারে লাইক আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির কাছে ফিরে যেতে হবে, আমার ছেলে মেয়ে আছে, তাদের যত্ন নিতে হবে। হতে পারে যে আমার অনেক দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, সেগুলো পালন করতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, যদিও আমি টায়ার্ড, আমার ঘুম দরকার। টায়ার্ডনেস কিন্তু আবার, টায়ার্ডনেস এবং ঘুম এগুলো কিন্তু মৃত্যুর কথা আবার মনে করিয়ে দেয়। এবং তার আগে আবার বলতেছে অ্যান্ড মাইলস টু গো, সেই ঘুমিয়ে যাওয়ার আগে আমার অনেক মাইল এগোতে হবে, অনেক মাইল যেতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং এই লাইনটা দুইবার বলেছে কিন্তু। এখানেও ওরকম আরেকটা ইন্ডিকেশন রয়েছে যে যা মৃত্যুর কাছে কাছে গিয়েও কি কবি ফিরে আসলো, মৃত্যুবরণ না করলো। কবিতা একদিকে সুইসাইডের কথা মনে করিয়ে দিচ্ছে যে মৃত্যুর কাছাকাছি গিয়েছি, আবার ফিরে আসার কথাও আছে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, ঘুমানোর আগে আমার অনেক দূর যেতে হবে। আসলে কবিতাটা পড়তে যত সহজ, মিনিংটা তত কঠিন। তো মিনিং এ গেলে, স্পার্ক নোটে গেলে আমরা বুঝবো কেমন হচ্ছে। তো তোমরা একটু কবিতার রাইম স্কিমটা বের করতে থাকো, একটু সময় দিলাম, এরপরে আমি আনসার দিচ্ছি। রাইম স্কিম গুলো তোমরা এ বি সি এরকম করে লিখে ফেলো, এ বি সি এরকম করে লিখে ফেলো।
ওকে, আশা করি এতক্ষণে রাইম স্কিম লেখা হয়ে যাওয়ার কথা। তো মিলিয়ে নাও যদি লিখতে পারো যে এখানে রাইম স্কিমে প্রথম লাইনে নো সাউন্ড ফোর্থ লাইনের স্নো এর সাথে মিলে, নো সেকেন্ড লাইনের দো এর সাথেও মিলে। সো নো, দো, স্নো, তিনটা সাউন্ড সেম, তাহলে এই তিনটার নাম হচ্ছে এ। আর মাঝখানে থার্ড লাইন যেটা আছে এটার নাম হচ্ছে বি, এটার সাউন্ডটা আলাদা। তাহলে এ, এ, বি, এ, এরকম হচ্ছে প্রথম স্ট্যান্জার রাইম স্কিম। সেকেন্ড স্ট্যান্জায় যদি গিয়ে দেখি যে কুইয়ারকে আমরা এ আর বি ব্যবহার করছি, সি নাম দিলাম। তো সি, কুইয়ার, কুইয়ার, নিয়ার, ইয়ার এগুলো মিলতেছে। তাহলে সি, সি, ডি, সি, 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 ডি, সি এরকম হচ্ছে। তারপরে স্ট্যান্জায় ডি পর্যন্ত ইউজ করছি, ই থেকে ইউজ করি এবার। শেক, মিস্টেক, প্লে, তিনটা মিলতেছে। তাহলে ডি, 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 সরি ডি পর্যন্ত তো আগে ইউজ করেছিলাম মনে হয়, ই থেকে ই, ই, এফ, ই, সুইপটা আলাদা, ওটা এফ। আর লাস্টের স্ট্যান্ডায় গিয়ে দেখলাম যে ডিপ, কিপ, স্লিপ, স্লিপ সব একই রাইম হয়ে গেছে। জি, জি, জি এরকম হয়ে গেছে। তার মানে হলো লাস্টের স্ট্যান্ডার রাইম স্কিম আলাদা হওয়ার কারণে কিন্তু মিনিংটা আলাদা হয়ে যাচ্ছে, আগের গুলোর মতো হচ্ছে না। তার মানে কবিতার আইডিয়া চেঞ্জ হয়েছে, থিম চেঞ্জ হয়েছে, এরকম ধরা যায়। আমরা একটা অবাক বিস্ময়কর ব্যাপার খেয়াল করি, ওই যে প্রথম স্ট্যান্ডার থার্ড লাইনে যে হিয়ার, এইটার সাথে সেকেন্ড স্ট্যান্ডার যে তিন লাইন সেম, ওই তিনটা মিলে যাচ্ছে, হিয়ার, কুয়ার, নিয়ার, ইয়ার। আবার সেকেন্ড স্ট্যান্ডার থার্ড লাইনে লেইক, সেটার সাথে পরের স্ট্যান্ডার তিন লাইন মিলে যাচ্ছে, লেইক, শেক, মিস্টেক, ফ্লেক। আবার থার্ড স্ট্যান্ডার সুইপ শব্দটা থার্ড লাইন, এটার সাথে পরের স্ট্যান্ডার সবগুলো ওয়ার্ড মিলে যাচ্ছে, সুইপ, ডিপ, কিপ, স্লিপ, স্লিপ। তার মানে আমরা রাইম স্কিমটা ভুল বের করেছিলাম। তো সঠিক রাইম স্কিম হবে এ, এ, বি, এ, এরপরে বি, বি, সি, বি, এরপরে সি, সি, ডি, সি, এরপরে ডি, 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 ডি। এই হলো মূলত এই কবিতার রাইম স্কিম। তো লিটারেচারের পার্সপেক্টিভ থেকে আমরা রাইম স্কিমটা দেখে নিলাম। এবার লিটারেচারের পার্সপেক্টিভ থেকে কোনো সিমিলি খুঁজে পাই কিনা সেটা দেখার চেষ্টা করব। Whose woods are these are? I think I know. His house is in the village though. He will not see me stopping here to watch his woods fill up with snow. এই প্রথম স্ট্যান্জার কোথাও কিন্তু আমরা অ্যাজ বা লাইক শব্দগুলো পেলাম না। সেকেন্ড স্ট্যান্জা, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এখানেও কোথাও কিন্তু আমরা লাইক অথবা অ্যাজ শব্দের ব্যবহার পেলাম না। হি গিভস হিজ হর্নেস বেলস আ শেক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। The only other sound is the sweep of easy wind and downy flake. এখানেও কোথাও আমরা as বা like শব্দ পেলাম না। The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. এখানেও কোথাও আমি পেলাম না অ্যাজ বা লাইক শব্দের ব্যবহার। সো এই কবিতায় কোনো সিমিলি নাই। সিমিলি না থাকলে মেটাফোর থাকবে, আমরা মেটাফোর খুঁজি। কবিতার নাম হলো স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। এইখানে উডস শব্দটা ফরেস্ট, আসলে ফরেস্ট না বুঝিয়ে আননোন, আনসিন, সাম কাইন্ড অফ আনসিভিলাইজড কোনো কিছুকে বোঝাচ্ছে। সুতরাং এইটা আমাদের কাছে একটা মেটাফোর বলা যেতে পারে। Again, whose woods are these are? I think I know. His house is in the village, though. He will not see me stopping here to watch his woods fill up with snow. My little horse must think it queer to stop without a farmhouse near. এখানে আমরা যে ফার্ম হাউস ওয়ার্ডটা পাচ্ছি, ফার্ম হাউস মানে একটা শেল্টার, একটা হাউস। এটা শুধুমাত্র হাউস না, এটা শেল্টার বলা যেতে পারে, এটা সেফটি বলা যেতে পারে, এটা মানুষের রিল্যাক্সেশন, রেস্টিং প্লেস বলা যেতে পারে। সুতরাং ফার্ম হাউস ওয়ার্ডটাও কিন্তু আরেকটা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে উডস একটা মেটাফোর, ফার্ম হাউস একটা মেটাফোর, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, ইভিনিং যদি মৃত্যুর ক্ষণ হয়, মৃত্যুর সময় হয়, এটা আরেকটা মেটাফোর। হি গেভস হিজ হার্নেস বেল আর শেক,
To ask if there is some mistake. The only other sound is the sweep of easy wind and downy flake. এখানে ঘোড়ার শব্দ দিয়ে মানুষের রিয়েলাইজেশন যদি হয়, ঘোড়ার যে বেল, সেই বেলের শব্দ দিয়ে যদি রিয়েলাইজেশন যে আমি জীবনে কোথাও হার মেনে যাব না, আহ, মৃত্যুকে এত সহজে বরণ করে নিব না, জীবনে যা জয় করার আছে জয় করে নিব, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যাব। তো এরকম একটা ইন্ডিকেশন বা ইশারা যদি বলা যায়, তাহলে এটাও আরেকটা মেটাফোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, miles to go before I sleep. এই স্লিপ দিয়ে যদি মৃত্যু বোঝায়, তাহলে এটাও আরেকটা মেটাফোর হচ্ছে। মাইলস টু গো, মাইলস টু গো দিয়ে যদি যাওয়া বাদে জীবনের অনেক ডিউটি পালন করা, রেসপন্সিবিলিটি দেখানো, জীবনের অনেক কিছু অর্জন করা বোঝায়, তাহলে এটাও আরেকটা মেটাফোর আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতায় সিমিলি নাই, কিন্তু অনেকগুলো মেটাফোরের ব্যবহার আছে। এবার দেখি কোনো ইমেজারি আছে স্যার, কিনা। বলো শালক। স্যার এটার প্রথম স্ট্যান্সাটা আসলে বুঝলাম না। আহ, এখানে প্র- এখানে মেটাফর লাইক হুজ উডস দিস আর আই থিংক আই নো, এখানে উডস হিসেবে আনসিসিবলস একটা প্লেস না বলেও জাস্ট এটা উডস তো বলতে পারে, বিকজ একটা উডস তো অনেক কোল্ড আর লোন আর ডার্ক, এটাও বোঝাতে পারে একটা গ্রেভিয়ার্ড হিসেবে। আচ্ছা, হ্যাঁ, তো ওইভাবে তো চিন্তা করাই যায়, কিন্তু আসলে জীবনে মানুষ ঘোড়া নিয়ে উডস এর পাশে গিয়ে থামে, ফরেস্টের পাশে গিয়ে থামে। তারপরে তার কাছে ফরেস্টটাকে ডার্কেস্ট ইভিনিং এ যায় সেখানে। এটা কি নর্মাল উডস, তাই না? নর্মাল না, কিন্তু আহ, এখানে যে থিমটা এটার জন্য হতেই তো পারে। নর্মাল তো হতেই পারে। নর্মাল হওয়া তো, যদি এটা নর্মালি হইতো তাহলে তার কবি কবিতা লিখতো না, তাই না? ও আচ্ছা। ঠিক আছে, কবি অন্য কিছু বোঝানোর জন্যই লিখেছে, নইলে তো আর কবিতা হইতো না, নইলে এটা নর্মাল একটা লেখা হতো। এখানেই তো সাহিত্য আর নর্মাল লেখার মধ্যে পার্থক্য, যে সাহিত্যের ডিপার মিনিং থাকে, নর্মাল লেখার ডিপার মিনিং থাকে না। এই জন্য এটা একটা স্যার মেটা। আরেকটা কোশ্চেন, হিজ হাউস ইজ ইন দ্য হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ, তো এই লাইনটা দিয়ে মানে কি বোঝাতে চেয়েছে? এই লাইন দিয়ে বোঝাতে চেয়েছে যে যদিও তার বাড়ি গ্রামের ভিতরে, তার মানে কবি এখনো গ্রামে যায় নাই, এটা একটা। আরেকটা হতে পারে, এই হিজ বলতে হলো এই ফরেস্টের মালিক যে, এখন এই ফরেস্টের মালিক যদি কোনো ব্যক্তি হয়, সেই ব্যক্তি গ্রামে থাকে আর কবি গিয়েছে শহর থেকে। এখানেও কিন্তু পরোক্ষভাবে গ্রাম আর শহরের মধ্যে একটা পার্থক্য তুলে ধরা হয়েছে, যে গ্রামের শহরের মানুষগুলো এক সময় গ্রামের প্রতি আকৃষ্ট হয়। পরোক্ষভাবে এটাও একটা মেটাফোর হিসেবে ব্যবহার করা যেতে পারে চাইলে। ওকে স্যার। ঠিক আছে, তো এখানে কি কি ইমেজারি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। কবিতায় ইমেজারি হলো সেই জিনিসগুলো যেগুলো আমরা আমাদের পাঁচটা সেন্স অর্গান দিয়ে ধরতে পারি। লাইক আমাদের চোখ আছে, চোখ দিয়ে দেখতে পারি। আমাদের নাক আছে, নাক দিয়ে সেন্ট নিতে পারি। আমাদের জিহ্বা আছে, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি, টেস্ট নিতে পারি। এরপরে আমাদের স্কিন আছে, স্কিন দিয়ে কোনো কিছু টাচ করতে পারি। দেন আমাদের কান আছে, কান দিয়ে শুনতে পারি। আমাদের যে পাঁচটা সেন্স অর্গান আছে, এই সেন্স অর্গান দিয়ে আমরা বুঝতে পারি এমন কোনো কিছু, সেন্স করতে পারি এমন কোনো কিছু হলো ইমেজারি। তো প্রথমত একদম কবিতার যে টাইটেল, উডস, ফরেস্ট, এটাকে কিন্তু আমরা দেখতে পারতেছি। কবিতার নামের ভিতরেই রয়েছে একটা ইমেজারি। আরো একটা আছে, স্নোই ইভেনিং। ইভিনিং টাইমে স্নো ফলিং হচ্ছে, এই দৃশ্যটাও কিন্তু আমরা দেখতে পারি আমাদের চোখে, কল্পনায়। সো এটাও আরেকটা ইমেজারি। ভিলেজের চিত্র দেখতে পারি। এরপরে উম আচ্ছা, স্নো পড়তেছে, টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। ফরেস্টের ভিতরে স্নো পড়ছে, স্নো পড়ে ভরে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পারি, যে কল্পনায়। তো এটাও একটা ইমেজারি। লিটিল হর্স দেখতে পারতেছি, এটা একটা ইমেজ। দেন ফার্ম হাউস একটা ইমেজ। ফ্রোজেন লেক আর একটা ইমেজ। ডার্কেস্ট ইভিনিং, অন্ধকারময় সন্ধ্যা, এটা আর একটা ইমেজ। দেন এখানে একটা শব্দ শুনতে পাচ্ছি, এটা একটা ইমেজ। বেলের শব্দ, ঘোড়ার গলায় ঝুলিয়ে রাখা বেলের শব্দ। তো ঘোড়ার গলায় বেল ঝুলানোর মধ্যেও আর একটা জিনিস রয়েছে হয়তো, যে এই ঘোড়াটা বন্য ঘোড়া নয়, এটা আমার পোষা ঘোড়া, এর একটা মিনিং সাম কাইন্ড অফ রয়েছে। এরপরে
সাউন্ড শুনতেছি, আমরা বাতাস বয়ে চলার সাউন্ড শুনতেছি, এটা একটা ইমেজ। ডাউনি ফ্লেক দেখতেছি, এটা আরেকটা ইমেজ। তারপরে এই তো অনেকগুলো ইমেজ আছে এই কবিতায়। তো দেখলাম সাহিত্যিক পার্সপেক্টিভ থেকে কবিতাটা আমরা পড়লাম। এবার দেখি এখানে কি কি কোয়েশ্চেন আনসার রয়েছে, সেগুলোতে যাচ্ছি। Why does the horse consider it a mistake to stop by woods? The horse considers it a mistake to stop by woods because the speaker of the poem has at the stopped at the woods in the darkest snowy evening. What choice does the poet make in the end? In the end, the poet makes the choice to go ahead, not to stay at the dark, lovely, and deep woods, but to go ahead to fulfill his promises. What is the significance of sleep in the poem? The word sleep in the poem gives us the significance that it may mean death of human life. What promises is the speaker talking about? The promises the speaker is talking about are many things like going back to his house, uh, then discharging or performing his duties and responsibilities to the society and to the family. How does the poet explore the theme of nature in the poem? এটা আমাদের থিম থেকেই চলে আসবে। To the poem, nature is very aspiring. Nature, although it is dark in the forest, even then the poet seems the nature to be lovely. The poet the poet enjoys the sweep of easy wind and also watches eagerly the snowflakes falling down. Thus, nature has been seen as a calm and quiet thing for the poet. এরপরে যেটা আছে আমাদের, রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই টু মেটাফোর্স। আমরা দুইটার বেশি মেটাফোর খুঁজে বের করেছি। থ্রি ইমেজারিজ, আমরা 6-7টা ইমেজারি ব্যবহার করেছি। তো আশা করি এগুলোকে একটু এক্সপ্লেন করে লিখলেই তোমাদের এই আনসারটা হয়ে যাবে। রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস। তো এই পোয়েমের ব্যাপারে আমার ফিলিংটা কি, এটা হলো পোয়েমের থিমটা হবে আসলে। আর ওই থিমটা করতে গিয়ে আমাদের মেটাফোর এবং ইমেজারিরও আরো কিছু ব্যাখ্যা আসবে। চলো সেখানে যাই। স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান কবি। তো আমরা এটাকে পড়বো স্পার্ক নোট থেকে। তো আমরা স্পার্ক নোটসে চলে এসেছি, একটু পড়ে বোঝার চেষ্টা করি যে এখানে কি রয়েছে। বেশি কঠিন হলে আমরা অন্য আরেকটা সোর্স থেকেও পড়বো, দেখা যাক। অন দ্য সারফেস দিস পোয়েম ইজ সিম্পলিসিটি ইটসেলফ। কবিতাটা খুব সহজ সহজ ভাষায় লেখা, এই জন্য সিম্পলিসিটি। দ্য স্পিকার ইজ স্টপিং বাই সাম উডস অন আ স্নোই ইভিনিং। স্নোই একটা ইভিনিং এ একটা উডস এর পাশে এসে থেমেছে। হি অর শি টেকস ইন দ্য লাভলি সিন ইন নিয়ার সাইলেন্স। ওই পুরো জায়গাটা প্রায় সাইলেন্স, তিনটা শব্দ শুনেছিলাম আমরা, ওরকম জায়গায় রয়েছে। ইজ টেম্পটেড টু স্টে লঙ্গার, তার ভাল লাগতেছে আরো বেশি সময় থাকতে। বাট অ্যাকনলেজেস দ্য পুল অফ অব্লিগেশনস, কিন্তু একটু পরে স্বীকার করছে যে তার অনেক অব্লিগেশন রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে, জীবনের অনেক কাজ রয়েছে বাকি। অ্যান্ড দ্য কনসিডারেবল ডিস্টেন্স ইয়েট টু বি ট্রাভেলড, এবং মাইলস টু গো বলছে যখন, মাইলস প্লুরাল, তখন তার সামনে এগিয়ে যাওয়ার আরো অনেক দূরত্ব আছে, এটা যেতে হবে। বিফোর হি অর শি ক্যান রেস্ট ফর দ্য নাইট, এই রাতের জন্য বিশ্রাম না নিয়ে তাকে আরো অনেক দূর যেতে হবে। এই হলো সিম্পল মিনিং কবিতাটা।
এবার কবিতার ফর্ম বা স্ট্রাকচার, এই স্ট্রাকচার আমি যদি আলোচনা করেছি, তারপরেও পার্ট নোট একটা বিশেষজ্ঞের মতামত হিসেবে লেখা, তো এখান থেকে দেখি ওরা কি লিখলো। দ্য পোয়েম কনসিস্ট অফ 4 আইডেন্টিক্যালি কনস্ট্রাক্টেড স্ট্যান্জাস। তো আইডেন্টিক্যালি কনস্ট্রাক্টেড স্ট্যান্জা যেখানে স্ট্রেসড আর আনস্ট্রেস সিলেবল ইকুয়াল নাম্বারে থাকে, সেই ধরনের সিলেবলকে আয়াম বলে। তো এই জন্য এটার নাম হলো আয়াম্বিক। আয়াম্বিক উইথ 4 স্ট্রেসড সিলেবল, চারটা যদি স্ট্রেস থাকে আরো চারটা আছে আনস্ট্রেস, টোটাল 8টা সিলেবল এক একটা লাইন হয়েছে এরকম একটা কবিতা। উইদিন দ্য 4 লাইনস অফ ইচ স্ট্যান্জা, একটা স্ট্যান্জায় 4টা লাইন থাকে। দ্য ফার্স্ট, সেকেন্ড এন্ড ফোর্থ লাইনস রাইম। থার্ড লাইনের রাইমটা একটু আলাদা। দ্য থার্ড লাইন ডাজ নট, বাট ইট সেটস আপ দ্য রাইমস ফর দ্য নেক্সট স্ট্যান্জা। তবে থার্ড লাইনের যে রাইমের প্যাটার্ন, এটা পরের স্ট্যান্জার রাইম ওইটার সাথে মিলে। ফর এক্সাম্পল, in the third stanza, queer, near, and year all rhyme, but lake rhymes with shake, mistake, and flake in the following stanza. এগুলো আমরা আলোচনা করেছি। The notable exception to this poem comes in the final stanza. Last stanza গিয়ে অনেক চেঞ্জ আছে, ওখানে রাইম প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। Where the third line rhymes with the previous two and is repeated as the fourth line. ওখানে চারটা লাইনের রাইম স্কিম সেম, থার্ড লাইনের রাইম ওখানে আলাদা নয়। ডু নট বি ফুলড বাই দ্য সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ইজিনেস অফ দ্য রাইমস। এই কবিতার রাইম এবং ওয়ার্ড গুলো খুব সিম্পল, এগুলো দেখে আমরা বোকা হয়ে যেতে পারি মাঝে মধ্যে। দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট ফর্ম টু অ্যাচিভ ইন ইংলিশ উইদাউট ডেবিলিটেটিং আ পোয়েমস কন্টেন্ট উইথ ফোর্সড রাইম। তো আলটিমেটলি এই কবিতাটা, এই ধরনের ইজি কবিতা লেখা এত ইজি নয়, খুবই কঠিন। এত ইজি রাইম এবং এত ইজি শব্দ দিয়ে এত মিনিংফুল একটা কবিতা লেখা অনেক টাফ। অ্যানালিসিস, দিস ইজ আ পোয়েম টু বি মার্ভেলড অ্যাট। এই কবিতাটা পড়লে মানুষ একদম মার্ভেল, বিস্ময়, আশ্চর্যান্বিত হবেই হবে। বিশেষ করে লাস্টের 4 লাইন অনেকে তো সোশ্যাল মিডিয়াতেও কোট করে জীবনের উদ্দেশ্য হিসেবে। লাইক দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই লাস্টের 4 লাইনকে তো অনেকেই জীবনে বিভিন্ন জায়গায় কোট করে। Like a big stone, like a body of water, like a strong economy, however it was forged, it seems that once made, it has always been there. এটা এমন ভাবে লেখা যে এটাকে ভেঙে ফেলা যায় না, এরকম শক্ত একটা রাইম স্কিম দেওয়া। কবিতার মিনিং এরকম সব সব স্ট্যান্ডার্ড একটা মিনিং এ যাওয়া যায়। ফ্রস্ট ক্লেইম দ্যাট হি রোট ইট ইন আ সিঙ্গেল নাইট টাইম সিটিং। তো ইতিহাস থেকে জানতে পারি যে রবার্ট ফ্রস্ট এক রাতে একবারে বসেই কবিতাটা লিখেছিলেন। ইট জাস্ট কেম টু হিম, এটা তার মাথায় অটোমেটিকলি চলে এসেছিল। পারহ্যাপস নো ওয়ান হট সাস্টেইনড বার্স্ট ইজ দ্য অনলি ওয়ে টু কাস্ট সাচ আ complete object which form and content, shape and meaning are alloyed inextricably. One is tempted to read it. এই কবিতাটা দেখেই যে কেউ লোভে পড়ে যাবে যে এত সুন্দর কবিতা না পড়ে যায় কিভাবে। Nod quietly in recognition of its splendor and multivalent meaning. এটার যে স্প্লেন্ডার, জাঁকজমকপূর্ণ মিনিং বা শব্দের ব্যবহার, সেটা দেখে যে কেউ মোটিভেটেড হয়ে যাবে যে কবিতাটা খুবই ভালো। অ্যান্ড জাস্ট মুভ অন, বাট ওয়ান মাস্ট রাইট এসেজ অর স্টাডি গাইডস। কিন্তু কবিতাটা বুঝতে অনেক গাইড পড়তে হবে বা অনেকগুলো এসে লিখতে হবে এটা সঠিক ব্যাখ্যা করতে গেলে। Like the woods it describes, the poem is lovely but entices us with dark depths. কবিতাটা লাভলি, কিন্তু এখানে ডার্ক ডেপথস এর কথা বলা আছে, যেখানে অফ ইন্টারপ্রিটেশন। ইন দিস কেস ইট স্ট্যান্ডস অ্যালোন অ্যান্ড বিউটিফুল। The account of a man stopping by woods on a snowy evening, but gives us a calm, either look that begs us to load it with a full inventory of possible meanings. কবিতা একদম সিম্পল, একজন মানুষ ফরেস্টের পাশে এসে থেমে গেল আর সেটা নিয়ে ভাবতে লাগলো, বাট এটার মিনিংটা ফুল ইনভেন্টরি, পসিবল মিনিংস, অনেক শত শত মিনিং হতে পারে। We protest, we make apologies, we point to the dangers of reading poetry in this way, but unlike the speaker of the poem, we cannot resist. The last 2 lines are the true culprits. Laster 2 লাইন হলো আরো বেশি কালপ্রিট, যেটা মিনিং এর ব্যাপক চেঞ্জ এনে দেয়। They make a strong claim to the most celebrated instance of repetition in English poetry. Laster 2 লাইন এক্স্যাক্টলি সেম, তারপরেও পড়তে ভালো লাগে। এটা ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি সেলিব্রেটেড লাইন, যেগুলো মানুষ সবচেয়ে বেশি কোট করে। The first and miles to go before I sleep stays within the boundaries of literalness set forth by the rest of the poem. We may suspect, as we have up to this point, that the poem implies more than it says outright.
তো যে কেউই কবিতাটা পড়ে নর্মালি বলতে পারে যে এই কবিতা নর্মালি যা বোঝাচ্ছে আসলে তা না, এটার আরো ডিপার মিনিং রয়েছে, বাট উই কান্ট ইনসিস্ট অন ইট। The poem has gone by so fast and seemed so straightforward. Then comes the second, and miles to go before I sleep. I like a soft yet penetrating gong. It can be neither ignored nor forgotten. Second আরেকটা লাইন আছে, and miles to go before I sleep. এটা পড়ে যে কেউ থেমে থাকতে পারবে না। তার কাছে তখন প্রথম লাইন and miles to go before I sleep একবার পড়ে মনে হতে পারে ডিপার মিনিং আছে, কিন্তু দ্বিতীয়বার সেম লাইনটা আবারও যখন রিপিট হয়েছে কবিতায়, একই লাইন যখন দুইবার আসছে, তখন পরে যে কারো মাথায় আইডিয়া আসতেই পারে যে এটার মনে হয় ডিপার মিনিং আছে, নইলে এটা